শিবনিবাস রেশম খামার। আজকে চলে এসেছি শিবনিবাস রেশম খামারে কিভাবে পলু পোকার চাষ করা হয় বা রেশম গুটি পোকা যেটাকে বলা হয়, যেখানে থেকে বেনারসি শাড়ি, সিল্কের শাড়ি তৈরি হয় যে পোকার সুতো থেকে, সেইখানে নিয়ে গিয়ে আপনাদের আজকে দেখাবো। প্রথমেই বলেছি আপনাদেরকে যে রাম সীতা মন্দিরের সাইডে যে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গটা কোথায় পাওয়া গিয়েছিল? এই রেশম খামার। আর এই রেশম খামারে আগে কিন্তু বেগুন, ধান, পাট এসব চাষ হতো। আর এখন কি চাষ হয়, আজ থেকে 40 বছর আগে কেমন ছিল এই জায়গাটা, পরিস্থিতি বুঝতে পারছেন? আর এখন কিন্তু পুরো পার্ক টাইপের হয়েছিল। যে আপনাদের দেখাবো, এই যে দেখেন লুকটা, শুধু দেখেন কত সুন্দর একটা জায়গা ঘিরে রেখে দিয়েছে, তার মধ্যে ফুল গাছ লাগিয়েছে। আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো কিন্তু এখানকার যে তুঁত চাষ হয়, সেই তুঁত চাষ করা এগুলো কিন্তু অফিস। এদিকে রয়েছে স্টাফ রুম, এবং এই দিকে যদি আপনাদের দেখানো যায় তাহলে পরে এই যে এত ঘন গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন, যে এইদিকে ঘন গাছ, এই যে আপনার গাছ রয়েছে, এই গাছগুলোর কথা আপনাদের বলে রাখি, এগুলো কিন্তু রেশম গাছ, এইগুলিকে বলা হয় তুঁত গাছ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে গাছ, এটাকে বলা হয় তুঁত গাছ। আর এদিকে দেখছেন ঘন গাছ লাগানো আছে, যেটা রীতিমতো কিন্তু চাষ করা হয়। শুধু যে এই জায়গাটাই গাছ লাগানো আছে এরকম ব্যাপার না, সামনে কিন্তু প্রচুর জায়গা রয়েছে, এখানে বিঘা বিঘা জমি, এখানে তুঁত গাছ লাগিয়ে রেখে দিয়েছে, যেটার চাষ হয় রীতিমতো। আর এই তুঁত গাছ থেকে কিন্তু সেই সুতো তৈরি হয়। এটার প্রসেস যেটা, সেটা তো দাদা এখানে আপনি কি মানে স্টাফ এখানকার? কি নাম আছে? এসএসজি প্রণব কুমার দাস। প্রণব কুমার দাস। আচ্ছা, এখানে যে এই যে তুঁত গাছ, এত তুঁত গাছ লাগানো হয়েছে, এটা কি মানে প্রত্যেক বছরে লাগানো হয় না? না না, এটা লাগানোই থাকে, তাই তো? লাগানোই থাকে। এটাকে ওই গাছ যখন পাতা খাওয়ানো হয়ে যায়, ওই গাছগুলোকে আবার কেটে দিতে হয়, ডালগুলোকে কেটে দিলে ওরা আবার নতুন করে পাতা তৈরি হয়। আচ্ছা, পাতা খাওয়ানো হয় বলতে মানে কি দিয়ে পাতা খাওয়ানো হয়? ওই পোকাগুলো আমাদের ঘরে পোষা হয়। আচ্ছা, ওই যে ঘর আছে, পলু ঘর নম্বর 1, পলু ঘর নম্বর 2, পলু ঘর নম্বর 3। আচ্ছা, হ্যাঁ, বেশিরভাগটা আমাদের 1 নম্বর আর 3 নম্বরে পোষা হয়। আচ্ছা, পোকা প্রথমে আমাদের ডিম, এখানে ডিমগুলো ফোটানো হয়। ডিমগুলো ফোটানো হয়ে গেলে পাতাগুলো খুব ছোট ছোট কুচিয়ে ওদেরকে দেওয়া হয়, যেটাকে ব্রাশিং বলে। ওই ব্রাশিং করে নিয়ে একটা ট্রের ওপর দিয়ে দেওয়া হয়, দিয়ে আমরা প্রতিদিন 4টে করে ফিটিং দিতে হয়। মোটামুটি ভোর 4টে, সকাল 10টা, বৈকাল 4টে, আর রাত 8টার দিকে দিই এখন। তা ওটা এইরকম পর্যায়ে ওদের পোকাদের মল্ট আসে, মানে প্রথম দেখা যাচ্ছে 14টা ফিটিং খাওয়ার পর মল্ট আসে, প্রথম টেস্ট দিয়ে ওরা 24 ঘন্টা মল্টে থাকে, তখন ওরা কিছু খায় না। তারপরে মল্ট থেকে যখন ওঠে, মোটামুটি 24 ঘন্টা মতো মল্টে থেকে থাকে। মল থেকে যখন ওঠে তখন ওদের দ্বিতীয় স্টেজ শুরু হয়ে যায়। দ্বিতীয় স্টেজে ও আপনার 10টা থেকে 12টা ফিডিং খাবে। খাওয়ার পরে ওরা আবার মল্টে যাবে, প্রায় 24 ঘন্টা মতো আবার মল্টে থাকবে। থাকার পরে ওদের তৃতীয় টেস্ট শুরু হবে। তৃতীয় টেস্ট শুরু হওয়ার মোটামুটি 8টা থেকে 10টা ফিডিং খাবে, খেয়ে আবার মল্টে যাবে। মল্টে গিয়ে 24 ঘন্টা থাকার পর ওরা আবার উঠবে। ওঠার পর মানে তখন ওদের 4th টেস্ট শুরু হয়ে গেল। 4th টেস্টে গিয়ে তখন ওরা আবার 12 থেকে 14টা ফিডিং খায়, খেয়ে ওদের রোজ শুরু হয়, যেটাকে আমরা মানে পাকার দিকে এগিয়ে যায় পোকাটা আর কি। এবার রোজ শুরু হয়ে গেলে 1 রোজ, 2 রোজ, 3 রোজ এরকম করতে করতে 6 রোজের দিকে গিয়ে পোকাটা কালার হয়ে আসে, কমলা কালার হয়ে আসে, তখন ওদের দেহে সিল্ক তৈরি হয়ে যায়। সিল্ক তৈরি হলে পরে আমরা ওই পোকাটাকে, যেগুলো পেকে গেছে বা কালার এসে গেছে, সেই পোকাগুলোকে সংগ্রহ করে চন্দকি বলে একটা ইয়ে আছে, তার মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওখানে ওরা পাকিয়ে পাকিয়ে গুটি তৈরি করে। আচ্ছা, চন্দকি বলে যে জায়গাটা আপনি বলছেন, ওটা কি দেখানো যাবে একটু? হ্যাঁ, চলুন। এটাকে চন্দকি বলে। এর মধ্যে ছেড়ে দেওয়া হয় যাতে এইগুলো ফুল করা আছে, যাতে এদের গুটি পাকাতে সুবিধা হয়। এবার গুটি পাকানো হয়ে গেলে পরে আমরা অন্তত 72 ঘন্টা মতো রেখে দেওয়ার পরে ওটাকে যা পচা টচা আছে বেছে নিয়ে আমরা গুটিটাকে সংগ্রহ করি। হ্যাঁ, পরে গুটিটাকে বাঁচিয়ে দিয়ে আমরা যেটা গুটি যদি ডিম উৎপাদন করি, তাহলে এই গুটিটাকে কাটিয়ে দিই। হ্যাঁ, গুটিটাকে অন্তত 12 থেকে 14 দিন শীতের টাইমে, গরমের সময় কিছুটা কম সময় নিয়ে গুটিটা কেটে মদটা বেরিয়ে আসে। তখন মদটা বেরিয়ে আসলে পরে ওরা ডিম পাড়ার জন্য তৈরি হয়। আচ্ছা, ওই যে গুটিটা কাটলে পরে তো সেই গুটিটা নষ্ট? না, নষ্ট বলতে আমাদের গুটিটা নষ্ট হয়ে যায়, কিন্তু ওটা থেকে সুতো তৈরি হয়।
ওটা থেকে সুতো কি তৈরি। এখানেই তৈরি না করেন? না না, এটা আমাদের থেকে, এখান থেকে, আমাদের তো একটা সরকারি ফার্ম, আচ্ছা। এখান থেকে সরকার কৃষ্ণনগর অফিস, হুম। ওখান থেকে টেন্ডার হয়ে যায়, আচ্ছা। তারপরে গুটি ওরা নিয়ে যায়, নিয়ে গিয়ে ওরা সুতো তৈরি করে। আচ্ছা আচ্ছা। আর আমরা ওই ডিমটা নিয়ে বিভিন্ন ফার্ম আছে বা আমাদের কৃষ্ণনগর অফিসে যারা অর্ডার দেয় তাদেরকে সাপ্লাই দেয়। আচ্ছা, খুব ভালো লাগলো দাদা। এখানে কতজন স্টাফ আছে? এখানে আমাদের একজন ইনচার্জ আছে, হুম। একজন মানে সুইপারের কাজ করে একজন মহিলা আছে, আচ্ছা। আর আমরা এসএসজি 10 জন আছি। আপনারা তো দেখতে পাচ্ছেন যে গুটি পোকা কিভাবে তৈরি হয় রেশম, মানে আমরা যে আমাদের মায় বোনরা যেসব শাড়িগুলো ব্যবহার করে রেশমের, সেই সম্বন্ধে আজকে শুনছেন মৃগাঙ্কর মুখ থেকে, বা আমি রয়েছি তা শুনবো। দাদা, যে ওই ডিম্বাকোষটা যে বললেন আপনি, ওই ডিম্বাকোষটা কোথা থেকে পান? ওই যে আপনার গুটি পোকার ডিম্বাকোষটা? ডিমগুলো হ্যাঁ, হ্যাঁ। আমরা এখান থেকে বিভিন্ন ফার্মে তো চাষ হয়, আমাদের মতো ফার্ম অনেক আছে। আচ্ছা আচ্ছা। এবার দেখা যাচ্ছে রানাঘাট আছে, করিমপুর আছে, অনেক সময় ওখান থেকেও ডিম আমরা নিয়ে আসি, বা অনেক সময় আমাদের এখানেও ডিম উৎপাদন করে সেই ডিম রেখে দিয়েও আমরা চাষ করি। বেশ বেশ বেশ, শুনে খুব ভালো লাগলো। এবার আমরা দেখব যে এসি ঘর বা এয়ার কন্ডিশন ঘরে যেখানে আপনার পোকাগুলোকে তৈরি করা হয়, তাই তো? হুম। ওই যে ওইখানে 2-3টে ঘর আছে, হ্যাঁ। ওইগুলো এয়ার কন্ডিশন ঘর তো, কিন্তু এয়ার কন্ডিশন লাগানো নেই, ঘরগুলো এমন ভাবে তৈরি আছে আপনি ঢুকলে এমনি ঠান্ডা হয়ে যাবে গরমের দিনে, তাই তো দাদা? হ্যাঁ, ছাদগুলো উঁচু আছে, নিচের আপনাদের দেয়ালটা তো সেইগুলো আমরা দেখবো। হ্যাঁ। চলুন বাইরে ভিতরে ঢুকে আর সমস্ত মৃগাঙ্ক গোস্বামী আপনাদেরকে পুরো রেশমের জায়গাটা দেখাচ্ছে বা সব পরিচয় করে দিচ্ছে। আমরা দুজনে আছি ভিডিওর মধ্যে, আসুন সবকিছু দেখবো। সবাই জানি আমরা তুঁত বাগান, এটা কিন্তু তুঁত বাগানই, কিন্তু দেখতে কিন্তু একদম অপূর্ব নাইস প্লেস, যাকে বলে পার্ক। এত সুন্দর পার্কেও কিন্তু এত সুন্দর জায়গা নেই। আর দুই সাইডে আছে আপনার, এদিকে আছে আপনার অফিস ঘর বা রুম আছে অফিসারদের, সাইড দিয়ে দেখুন আবার তুঁত গাছ, যেটাকে বলা হয় কি জানো, তুঁত গাছের আর একটা নাম আছে মালবেরি টি। মালবেরি টি, যে গাছের নাম আছে মালবেরি টি, আমরা তুঁত গাছ বলেছি। এই তুঁত গাছের পাতাগুলো খেয়ে খেয়ে কিন্তু গুটি পোকাগুলো বড় হয় বা রেশম পোকায় পরিণত হয়। দেখুন সেই রেশম পোকার চাষটা কোন ঘরের মধ্যে হয়, ঘরটার মধ্যে ঢুকলে কিন্তু পুরো এসি ঘরের মতো লাগবে আপনার, একদম পুরো পাক্কা এসি ঘরে মনে করবেন যে আমি চলে এসেছি। পোকাগুলো কিন্তু সেইভাবেই তৈরি হয়, কিন্তু এসি লাগানো নেই এই ঘরে। এইখানে একটা ঘর দেখছেন, আর এইখানে আর একটা ঘর দেখছেন, এই যে এটা এসি লাগানো আছে বলছে। আপনারা শুনলেন যে এই দাদার মুখ থেকে রেশম পোকার কিছু প্রসেস রয়েছে। তো এই যে এই সাইডে কিন্তু দেখেন তুঁত গাছ লাগানো রয়েছে, আর পেছনে যদি দেখা যায় পেছনের কেমন ছিল আজকে আমাদের গুটি পোকার চাষ বা রেশম, যে রেশম শাড়ির কথা বললাম, রেশম সুতোর কথা বললাম, কেমন ছিল, কিভাবে চাষ করা হয়, পোকাগুলো আজকে দেখাতে পারলাম না। নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদেরকে গুটি পোকা, যার নাম পলু পোকা যেটাকে আমরা বলি। যে তুঁত গাছগুলো দেখেছিলেন, এই তুঁত গাছের পাতা খেয়ে পলু পোকা কিভাবে বড় হয়, কিভাবে সুতো তৈরি করে, নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। ততক্ষণ বাই।